নরেন্দ্র মোদী যুদ্ধ শুরু হওয়ার একদিন আগে পর্যন্ত তেল আবিবে ছিলেন। তাকে একটা মেডেল পুরস্কার দেওয়া হয়েছিল প্রথমবার। আর খামেনিকে যে মেরে ফেলা হয়েছে এটা নিয়ে একটা কথা উনি বলেননি। ভারত এখনো ব্যালেন্স করেই চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় মধ্য এশিয়াতে তার প্রভাব প্রতিপত্তি অনেকাংশে হারাতে চলেছে। চীন এই পিকচারেই নেই। আমেরিকা এটা ফেঁসে গেছে। ওটা ক্যালকুলেশন করে আসে না, ওটা মিসক্যালকুলেশনের জন্য আসে। নমস্কার, আমি পরঞ্জয়। এই কয়েক সপ্তাহ বেশিরভাগ যে অনুষ্ঠান করেছি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে। আজকের বিষয়টা আলাদা। পশ্চিম এশিয়া, ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ লেগেছে, সপ্তাহ তিনেক এই যুদ্ধটা চলছে, এর প্রভাব খালি ভারতবর্ষের উপর না, ভারতবর্ষের বিদেশ নীতির উপর না, পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা, ঊর্জার অর্থ ব্যবস্থার উপর একটা পড়বে। এই ইরানের যুদ্ধ, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এটা বোঝার জন্য, এটা বিশ্লেষণ করার জন্য আজকে আমার সঙ্গে অধ্যাপক কিংশুক চ্যাটার্জি আছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে উনি প্রফেসর, উনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কিংশুক, এই 3 সপ্তাহ এই যুদ্ধটা চলছে। 28শে ফেব্রুয়ারি শুরু হলো, তার আগের দিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে টেল আভিভে ছিলেন। তাকে একটা মেডেল পুরস্কার দেওয়া হয়েছিল প্রথমবার। এই যুদ্ধটা যে 3 সপ্তাহ চলবে অনেকে ভাবেনি। এখন আমরা কেউ জানি না কতদিন চলবে। ইরান তো ভেনিজুয়েলা নয়, এবং আজকে পুরো পশ্চিম এশিয়ার অনেকগুলো দেশ এই যুদ্ধের ভিতরে জড়িত হয়ে গেছে। ড্রোন, মিসাইল, তেল, রিফাইনারি, পুরো হরমুজ স্ট্রেট বন্ধ হয়ে গেছে। ইরান অনুমতি দেবে কোন জাহাজটা যাবে বা যাবে না। তো এই ছবিটা কিভাবে তুমি দেখো, কিভাবে দেখছো, এবং এর কারণটা কি এবং কি হতে পারে, এটা নিয়ে একটু আমাদের ইনস্ক্রিপ্ট মিট দর্শকদের বুঝিয়ে দাও। খুব সংক্ষেপে বলতে গেলে মানে এই যুদ্ধটা পুরোপুরি ইসরায়েলের জিওপলিটিক্যাল যে একটা অনিশ্চয়তা ইসরায়েলের অ্যাসেসমেন্টে রয়েছে, এটা সেটাকে দূর করার জন্য 7ই অক্টোবর 2023-এ যে ঘটনা ঘটেছিল, তারপর থেকে হামাস যে আক্রমণ করেছিল তার প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েলে আমি একটা জিনিস দেখছি যে সেখানে ওই প্রতিবেশী দেশগুলোদের সঙ্গে স্বাভাবিক সুন্দর সম্পর্ক রেখে টিকতে তারা পারবে বলে ইসরায়েল এখন আর মনে করছে না। ইসরায়েল মনে করছে স্বতন্ত্র প্যালেস্টাইন রাষ্ট্র আর হবে না, তারা করতে দেবে না। এবং এই স্বতন্ত্র প্যালেস্টাইন রাষ্ট্রের জন্য যে সমস্ত রাজনৈতিক শক্তি বা যে সমস্ত দেশের সমর্থন ছিল, ইসরায়েল তাদের শক্তি ক্ষয় করতে চায়, যাতে প্যালেস্টাইনের একটা আন্তর্জাতিক যে সমর্থনের একটা ধারা ছিল এক সময়, সেটা ব্যাহত হয়। এবং সেটার ক্ষেত্রে সব থেকে বেশি সামরিকভাবে শক্তিশালী হচ্ছে ইরান। এবং ইসরায়েলের আমি যেটা মনে করছি একটা নতুন প্রতিরক্ষা নীতি লাগু হয়েছে, যেটার 1 নম্বর হয়তো কি বলবো প্রভিশন হচ্ছে ইরানের শক্তি ক্ষয় করতে হবে। এবার ইরানকে ইসরায়েল একা সামরিক ভাবে মোকাবিলা করবে সেইটা সম্ভব নয়, কেননা ইসরায়েল কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী, কিছু কিছু ক্ষেত্রে অনেকটা আমেরিকার উপর নির্ভরশীল। সেই জন্য ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে করছে। এবং মানে আমরা যদি একটু এটাকে নৈর্ব্যক্তিকভাবে দেখি, তাহলে আমি মনে করি যে আমেরিকা এটা ফেঁসে গেছে। এবং ইরান গোড়াতেই বলেছিল যে যদি কোনো একটা কোনোভাবে যে কোনো কারণে হোক ইসরায়েল বা আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যায়, তাহলে ইরান সেটাকে একটা সীমিত যুদ্ধে না রেখে এবার সেটাকে পুরো
পুরো অঞ্চলটা যেটা মার্কিন প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে এই কয়েকদিনে শেষ হয়ে যাবে, ভেনেজুয়েলায় কয়েকদিন শেষ হ্যাঁ, হয়ে গেছে। মানে অরিজিনালি আমার মনে এবং হয় আমরা ইরানের একদম শীর্ষে যা আয়াতুল্লাহ আল খামেনি থেকে শুরু করে ওদের আমরা শেষ করে ফেলেছি। এখন ওদের ওই পুরো দেশের নেতৃত্বে কেউ নেই। হ্যাঁ, এই ধরনের এইটা অ্যাকচুয়ালি ইসরায়েলের পলিসি একটা ছিল এর আগে, যে ইসরায়েলের প্রতিস্পর্ধী যে কটা রাজনৈতিক সংগঠন সশস্ত্র সংগ্রাম করছে বা সন্ত্রাসবাদী সংগঠন, সবার ক্ষেত্রে ইসরায়েল একটা ডিক্যাপিটেশন নীতি নিয়েছিল। ইসরায়েল মনে করতো যে এভাবে মানে যদি শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়া যায় তাহলে সেটা মানে সেই সংগঠন বা দেশ বা সংস্থা ভেঙে পড়বে। ইরানের ক্ষেত্রেও তাদের এই অ্যাসেসমেন্ট হয় ছিল, নয় তারা ট্রাম্পকে সেটা বুঝিয়েছে, হয়তো তাদের নিজস্ব সেই বিশ্বাস নেই। কারণ ইরানের পলিটিক্যাল সিস্টেমটা ভীষণ জটিল, ওখানে কোনো একজন ব্যক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থা নয়। সেই জন্য মানে একটা লোক গেলে তার পদে আরো ৩-৪ জন লোককে পরপর তারা লাগাতে পারে, এরকম তাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং খুব সম্ভবত গত মানে 12 দিনের যুদ্ধের পরে, জুন মাসে 2025-এর জুন মাসে যে যুদ্ধ হয়েছিল, তারপরে ইরানও একরকম ভাবে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। এই প্রস্তুতির একটা অংশ ছিল যে যদি শীর্ষ নেতৃত্ব ইসরায়েল শেষ করে দেয় তাহলে বিকল্প একটা নেতৃত্ব এসে যাবে, এবং সেই নীতি যদি আগে নাও থেকে থাকতো, কনস্টিটিউশনালি ইরানের ব্যবস্থাটা এমন ভাবে রাখা আছে যে অনতিবিলম্বে একটা বিকল্প ব্যবস্থা এসে যায়। তোমার যারা শীর্ষে আছে একের পর এক তাদের তুমি হত্যা করছো, তাদের পরিবারকে শেষ করে ফেলছো। একের পর এক অনেকগুলো স্তরে ইরানের বিকল্প ব্যবস্থা আছে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা ঠিক সাধারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তো ইরান তৈরি হয়নি, ইরান একটা বিপ্লবের মাধ্যমে উঠে এসেছে ইসলামিক রিপাবলিক অফ ইরান যেটা। এবং ওই এখানে এবং সেক্ষেত্রে মানে ওই একটা রেভলিউশনারি সিস্টেম যেটা রয়েছে, একটা রেভলিউশনারি এলিট রয়েছে যারা ওই বিপ্লবের মাধ্যমে ক্রান্তিকারী এরা, মানে এরা সবাই হয়তো ক্রান্তিকারী নয়, কিন্তু হ্যাঁ রেভলিউশনারি সিস্টেমের সঙ্গে তার ডিফেন্সের জন্য এরা একেবারে নিবেদিত প্রাণ, কেননা এরা তার বেনিফিশিয়ারি। এত সহজে মানে ভেনিজুয়েলাতে যেরকম একজনকে সরিয়ে দেওয়া হলো, বাকি সিস্টেম মানে মাদুরোকে ওরা গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে এলো, কিন্তু বিচার্য হচ্ছে খামেনেইকে গ্রেফতার করে তুলে আনার কোনো ব্যাপার, মেরে ফেলতে খামেনেইকে মেরে ফেলতে পরিবারকে। ওটা হচ্ছে ইসরায়েলি স্ট্র্যাটেজি, এবং ইসরায়েলি স্ট্র্যাটেজি এটা সম্পূর্ণ ইসরায়েলের নিরাপত্তার বিচারে ইসরায়েল করেছে। আমেরিকাকে ছাড়া ইসরায়েল এটা করতে পারতো না সম্পূর্ণ, সেই জন্য আমেরিকাকে টেনে এনেছে। কি বলে এনেছে সেটা যখন পরে আর্কাইভ খোলা হবে তখন জানা যাবে। কিন্তু একটু আগে তুমি বললে হামাসের যে সন্ত্রাসবাদী যে আক্রমণটা হলো ইসরায়েলের বিরুদ্ধে, লোকেরা বলে 1200 লোক মারা গেছে, তাদের হত্যা করা ফেলা হয়েছিল। কিন্তু তারপরে প্যালেস্টাইনে গাজায় খুব কম করে 72,000 লোকের মৃত্যু হয়েছে। ছোট বাচ্চা, মহিলা, ডাক্তার, সাংবাদিক, সাধারণ মানুষ একদম। এবং এবারও আমরা ইরানে দেখলাম প্রথম দিনই একটা স্কুলে বাচ্চা মেয়েরা পড়তো, বাচ্চা মেয়েদের তা করা হলো। ভারতবর্ষে দেখো, আমরা তো নিন্দে করছি না। নরেন্দ্র মোদী যুদ্ধ শুরু হওয়ার একদিন আগে পর্যন্ত তেল আবিবে ছিলেন, তারপরেই উনি যে সার্বজনিক মঞ্চে যে কথা বলেছেন, ইরানের মানে ইরানের যে আল খামেনিকে যে মেরে ফেলা হয়েছে এটা নিয়ে একটা কথা উনি বলেননি। উনি খালি নিন্দে করেছেন অন্য দিকটা। মানে আমার বক্তব্যটা হলো যে ভারতবর্ষে যে বিদেশ নীতি যেটা ছিল, আজ না, জওয়াহরলাল নেহরুর আমল থেকে নন অ্যালাইনমেন্ট, আমরা কারোর সঙ্গে না কারোর বিরুদ্ধে, এই পুরো নীতিটা একদম বদলে গেছে। না এখনো জানেন তো মানে এটা পুরোটা ঠিক নয়, এখনো পুরোটা বদলায়নি, চেষ্টা হচ্ছে বদলানোর, কিন্তু একটা প্রতিরোধ আছে আমাদের ভারতের মানে সরকারি কাঠামোর ভিতরে। মানে বিদেশ মন্ত্রক, তেল মন্ত্রক, এদের অনেকের ক্ষেত্রেই ইরানের প্রতি একটা সিম্প্যাথি ডেফিনেটলি রয়েছে, হাজার হাজার বছর পুরনো। সেইটার জন্য নয়, সিভিলাইজেশন। সোজা হিসেব দেখতে গেলে ভারতবর্ষের সব থেকে কাছের দেশ, তৈল সমৃদ্ধ দেশ, এর মধ্যে ইরান একটা পড়ে। ওখান থেকে তেল আনতে যে আমাদের খরচ হয়
সেটা সব থেকে কমের মধ্যে পড়তে পারে যদি আমরা ঠিক করে ডিল করতে পারি। কিন্তু যদি শুধু তেলের জন্যই হতো তাহলে আমি এটা বলতাম না। তেলের একটা তাগিদ ডেফিনেটলি আছে, কিন্তু তা বাদেও যেটা রয়েছে যে ভারত এখনো ব্যালেন্স করেই চলেছে। जिस क्षेत्र में युद्ध हो रहा है वो दुनिया के दूसरे देशों के साथ हमारे व्यापार का भी एक महत्वपूर्ण रास्ता है। विशेष रूप से कच्चे तेल और गैस की हमारी जरूरतों का एक बड़ा हिस्सा यही क्षेत्र पूरा करता है। ইসরায়েলের সঙ্গে সন্তুলন আছে। আমি বলছি কেন এটা আছে, বলছি যে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী যেমন ক্নেসেটের থেকে মেডেল নিচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে উনি এটাও বলছেন যে গাজাতে ট্রাম্পের যে পিস প্ল্যান সেইটাতে আমাদের সম্মতি আছে। বোর্ড অফ পিস আমরা যাইনি, কিন্তু ওভারঅল গাজা পিস প্ল্যানে আমাদের একটা সম্মতি আছে। এর আগে যখন উনি গেছেন তখন ইসরায়েলে গিয়ে উনি প্যালেস্টাইনের নাম উল্লেখ করেননি। এবারে গাজা পিস প্ল্যান যেটা বলছেন তার একটা অর্থ হচ্ছে যে গাজা এবং ওয়েস্ট ব্যাংক দুটো ইসরায়েল পুরো গ্রাস করে নেবে। ট্রাম্পের পিস প্ল্যান কিন্তু সেটা এখনো বলছে না। এত বড় স্বতন্ত্র প্যালেস্টাইনের জন্য যে জায়গা আছে, আমরা যে সবসময় রাষ্ট্র তত্ত্বে বিশ্বাসী যে একটা স্বতন্ত্র ইসরায়েল থাকবে, এখনো একটা স্বতন্ত্র প্যালেস্টাইন থাকবে, আমরা এখনো এখান থেকে সরে এসেছি, এটা বলা উচিত হচ্ছে না। কেননা একাধিকবার হয়েছে যে আমরা ইসরায়েলের সঙ্গে গেছি এবং একাধিকবার হয়েছে যেখানে আমরা টু নেশন সলিউশনের কথা বলা হচ্ছে, আমরা টু নেশন এখনো অফিশিয়ালি আছি, অফিশিয়ালি আমরা এখনো সেটাতে আছি। যদিও কিন্তু আমরা দেখছি না, আমরা আমাদের একদেরকে হেলছি, একদম ঠিক একটা দিকে চলে গেছে যেটা আগে হয়নি। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় আমি অন্য যেটা বলিনি, ওই মানে একদিকে এটা যেরকম ঠিক যে আমরা একদম দ্ব্যর্থহীন ভাষায় গালফ রাষ্ট্রগুলোতে যে ইরান যে অয়েল অ্যাসেটস অ্যাটাক করছে বা অন্যান্য টার্গেটস করছে সেটা নিয়ে আমরা যেরকম সমালোচনা, হরমুজ স্ট্রেটে, তেমনি পাশাপাশি হরমুজ থেকে যখন আমাদের ন্যাচারাল গ্যাস আনতে হচ্ছে, আমরা কিন্তু ইরানের সঙ্গে বসেও সেটা অ্যারেঞ্জ করতে পারছি। মনে রাখবেন, প্রথম একটা দেশকে একটা আলাদা এক্সেপশনাল ট্রিটমেন্ট দিল ইরান। এই নেগোসিয়েশনটা করার মতন ওই যদি বলি সমদূরত্বের নীতি, গত 10-12 বছরে আমরা আমাদের বিদেশ নীতির পুরো পরিভাষাটাকে বদলে ফেলার চেষ্টা করেছি, কিন্তু নীতি থেকে আমরা এখনো সরিনি। আমরা এখন এক্স্যাক্টলি সমদূরত্ব আমি বলবো না, কিন্তু আমরা যেটা একটু আগে বললাম, হ্যাঁ, তো মানে একটা ভারসাম্য রাখার চেষ্টা এখনো আছে। আচ্ছা, কিন্তু কয়েকদিন আগে ভারতবর্ষ আমন্ত্রণ করেছিল একটা ইরানের নৌসেনার একটা জাহাজ, কোনো অস্ত্র নেই তাতে, বিশাখাপট্টনমে এলো। ফেরার সময় আক্রমণ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমারিন। ছবি দেখানো হলো ওদের, শেষ যদিও কোনো অস্ত্র নেই, শেষ পর্যন্ত শ্রীলঙ্কার লোকেরা কিছুটা বাঁচাতে পারলো। ভারতের নৌসেনাও নাকি চেষ্টা করেছিল বাঁচাতে। তবে এটা অনেকে বলছে এক ধরনের বিশ্বাসঘাতকতা, একদম বিশ্বাসঘাতকতা, কারণ এরা আমাদের অতিথি হিসেবে এসেছিল, এদের এই জাহাজে একটাও কোনো মিসাইল নেই, কোনো বন্দুক নেই, এরা নিজের দেশে ফেরত যাচ্ছে এবং তাদের 3টে জাহাজ এসেছিল, বাকি 2টো জাহাজকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এই জাহাজটাকে যেটাতে আমেরিকা আক্রমণ করলো, সেটা আমেরিকা হয়তো যদি ঠিকঠাক দেখা হয় তাহলে আইনের বিচারে আমেরিকা ইজ ইন ভায়োলেশন অফ দ্য রুলস অফ ওয়ার। মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটার্সে বলছে, ভারতবর্ষের টেরিটরির বাইরে। তা সত্ত্বেও এটা আনআর্মড ছিল এবং এটা ভারতের অতিথি হিসেবে এরা এসেছিল, সেই জন্য ভারতের তরফে একটা কড়া নিন্দাসূচক বিবৃতি আসতেই পারত, কিন্তু আসেনি। এটা মার্কিন যুক্তরাষ্ট্র না হলে অন্য কোনো দেশ যদি হতো এতক্ষণে হয়তো সে বিবৃতি হয়ে যেত। কিন্তু আমি এটাও আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের অলিন্দে এটা নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে ভেতরে। এটা বাইরে প্রকাশ হচ্ছে, এটা বাইরে প্রকাশ হচ্ছে না। আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কিছু বলছে না, আমাদের তেল মন্ত্রী হরদীপুরিও কিছু বলছে না, বিদেশ মন্ত্রী জয়শঙ্করও খুব সম্ভবত অত্যন্ত অসন্তুষ্ট। প্রধানমন্ত্রীর কথা আমি বলতে পারি না, কিন্তু উনিও যদি অসন্তুষ্ট হন আমি আশ্চর্য হব। দুটো প্রশ্ন একের পর এক। এটা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে 3 সপ্তাহ?
এবং সত্যি যদি হয়ে থাকে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, রাশিয়া, রুশ এবং চীন, চায়না, এরা কি সত্যি ইরানকে গোপনে সাহায্য করেছে অতীতে, আজও করছে এবং করবে ভবিষ্যতে? তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে কিনা এখনই বলার সময় আসেনি, কেননা বিশ্বযুদ্ধ তো ওভাবে শুরু হয় না, একটার পর একটা সংঘাত হতে থাকে এবং সেগুলো তারপর পরস্পরের সঙ্গে জুড়ে যায়। এই মুহূর্তে আপনি শুধু দুটো বললেন, আরো দুটো যুদ্ধ আমাদের চেনা জানার মধ্যেই চলছে। রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আর চলছে, পাকিস্তান এবং আফগানিস্তান আফগানিস্তান চলছে, এবং আফ্রিকা, সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সংঘাতের আবহ অনেকগুলো জায়গায় চলছে। এগুলো একটার সঙ্গে একটা জুড়বে কিনা, সেক্ষেত্রে আসলে একই প্রজন্মের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ দেখার পর আমাদের কাছে বিশ্বযুদ্ধগুলোই আশঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু তার থেকেও জটিল একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না গিয়েও। যে জিনিসটা একটা আসছে, সেটা আমার মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় মধ্য এশিয়াতে তার প্রভাব প্রতিপত্তি অনেকাংশে হারাতে চলেছে। আমরা দেখেছি দুবাই, যেখানে একটা সময় বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ছিল, সেই বিমানবন্দরের আজকে কি দুরবস্থা। সৌদি আরবের বড় বড় তেলের রিফাইনারি, ইউনাইটেড আরব এমিরেটসে, কুয়েতে, এক একটা দেশে, ওই যে পার্সিয়ান গালফ রিজনে আমরা দেখছি কিভাবে ইরানের ড্রোন, ইরানের মিসাইল ওরা ব্যবহার করছে এবং আগুন জ্বলছে এখনো। এবং এই কারখানাগুলো, এই যে তেল রিফাইনারি করছে, কাঁচা তেল রিফাইন করছে, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তৈরি হচ্ছে, এটা কবে আবার সাধারণ হবে, নর্মাল হবে, আমরা কেউই জানি না। তার থেকেও বড় কথা, এতদিন গালফ ওয়ার 1990-91 এর ইরাকের কুয়েত আক্রমণ এবং তার পরবর্তী যে রাজনৈতিক ব্যবস্থাটা তৈরি হয়েছিল, সেখানে মোটামুটি একটা ধরে নেওয়া হয়েছিল যে গালফের এখানে সামরিক নিরাপত্তা যোগানোর জন্য একটা বড় অংশ দায়িত্ব আমেরিকা নিচ্ছে। এই যুদ্ধের সময় পরিষ্কার হয়ে গেল আমেরিকার এখানে প্রত্যক্ষ কোনো দায়িত্ব নেই। এত যদি সৌদি আরবিয়া আক্রান্ত হয়, কুয়েত আক্রান্ত হয়, কাতার আক্রান্ত হয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার বেস আছে, রাইট, কিন্তু ইসরায়েলের জন্য সক্রিয়ভাবে আমেরিকা যেরকম যুদ্ধে যাচ্ছে, গালফ রাষ্ট্রগুলো দেখছে আমেরিকা তাদের জন্য আসছে না। এখন এটার পরে দুটো আলাদা জিনিস হতে পারে। একটা হতে পারে একটা সিকিউরিটি আর্কিটেকচার নিজেদের মতন করে তৈরি করলো, একটা কালেকটিভ সিকিউরিটি প্রিন্সিপাল তৈরি করলো। একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ইরান বলছে যে যতদিন এখানে আমেরিকা থাকবে ততদিন সমস্যা, আমরা যদি নিজেদের মতন করে উপসাগরকে নিরাপত্তা দিতে পারি, একটা যদি নেটো লাইক স্ট্রাকচার যদি গালফ নিজেদের মতন করে তৈরি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যে একটা সময় ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে নিরাপত্তা দেবে, একজন আক্রান্ত হলে সবাই তার পাশে দাঁড়াবে। আজকে এইটাই আমেরিকা যদি এইটার থেকে যদি বিচ্যুত হয়, আমেরিকার প্রভাব প্রতিপত্তি অনেকটা কমে যাচ্ছে। রাশিয়া কি বলছে, চীনের ভূমিকাটা কি? রাশিয়া হয়তো আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরে ভেতরে অনেকে বলে যে ইরানকে সাহায্য করেছে। এই ড্রোনগুলো কোথা থেকে এসছে? রাশিয়া যে ড্রোন নিয়ে ইউক্রেনে যুদ্ধ করছে সেগুলো ইরান পাঠিয়েছে। ইরান রাশিয়াকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে, তার আমাদের কাছে প্রমাণ আছে। রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনে যেভাবে জড়িয়ে রয়েছে, রাশিয়ার পক্ষে ইরানকে সামরিক সাহায্য করা কতটা সম্ভব আমরা জানি না। খুব সম্ভবত রাশিয়া এখন ইরানকে সাহায্য করার অবস্থায় নেই, যে কারণে ইসরায়েল যখন ইরানে একদম ইচ্ছা মতো ইরানে ঢুকে মারতে পারছে, তার কারণ ইরানের এয়ার ডিফেন্স যেটা রাশিয়া প্রোভাইড করেছিল সেইটা সম্পূর্ণ বিনষ্ট হয়েছে গত বছর জুন মাসে বিনষ্ট হয়েছে। এই জানুয়ারি অব্দি সেটা রিপ্লেসড হয়নি। 2025-এর জুন মাসে যেটা ধ্বংস হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখন মার্চ শেষ হতে চলেছে, এখনো রাশিয়া সেটাকে রিপ্লেস করতে পারেনি। তার মানে রাশিয়া প্রত্যক্ষ সহযোগিতা যেটা লোকে বলছে সেটা করতে পারছে না। আচ্ছা, চীন এই পিকচারেই নেই, চীন ঢুকবেই না। সত্যি? যদি ঢোকে আমি খুব আশ্চর্য হব। আচ্ছা, এটা কি ট্রাম্প বুঝতে পারেনি এই যুদ্ধটা শুরু হওয়ার আগে যে পুরো বিশ্বের যে তেল, তার 20% এই হরমুজ স্ট্রেট থেকে যাচ্ছে? এটা সবাই জানে,
এটা কি ট্রাম্প বুঝতে পারেনি যে এই যুদ্ধটা তার কি প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থায়? মার্কিন যুক্তরাষ্ট্রে তেল গ্যাসের দাম বেড়ে গেছে, ভারতবর্ষের সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে গেছে। এটা কি? দেখুন, অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, যুদ্ধটা ক্যালকুলেশন করে আসে না, ওটা মিসক্যালকুলেশনের জন্য আসে। এইখানে যে 3 সপ্তাহ যুদ্ধ চলছে, ট্রাম্পকে হয়তো বোঝানো হয়েছিল এই যুদ্ধ একদিনে শেষ হবে, আমরা খামেনেইকে মারতে পারি। ইসরায়েল নিজে সেটা বিশ্বাস করতো বলে আমার মনে হয় না, কেননা ইরানকে যারা যত লোকে ক্লোজলি পর্যবেক্ষণ করছে, ইসরায়েলের থেকে বেশি কেউ করছে। ইসরায়েলও যদি এটা করে থাকে তাহলে ট্রাম্পের বিশ্বাস করে। আমার সত্যি ভারতবর্ষের অর্থ ব্যবস্থার উপরে কি প্রভাব পড়বে? আমরা জানি যে আমরা বিদেশ থেকে প্রায় 90% ক্রুড অয়েল, কাঁচা তেল এবং বিভিন্ন বিভিন্ন পেট্রোলিয়াম পদার্থ, যেমন এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, পেট্রোল, ডিজেল আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করছি, আমদানি করছি 88%। এটা মানে ভারত সরকারের অঙ্ক। তার মানে আমরা যদি এই যে পশ্চিম এশিয়ার উপরে এত নির্ভর করি, ঠিক আছে, ট্রাম্প বললো তোমরা রুশের কাছ থেকে তেল কিনবে না, তুমি বন্ধ করে দিলে। তারপরে ট্রাম্প বললো বা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বললো না, তোমাকে আমরা 1 মাস সময় দিচ্ছি, তোমরা কিনতে পারো। তখন রাশিয়া বলছে আচ্ছা ওই পুরোনো দামে তুমি পাবে না। সে তো মানে আমরা দুদিকেই হেরে গেলাম। আর এর যে প্রভাব, এটা সাধারণ নাগরিক, আমাদের দেশের নাগরিক, যাদের রান্নাঘরের গ্যাসের দাম বেড়ে গেছে। এবং আমি লিখে দিতে পারি 29 তারিখ নির্বাচন শেষ হবে, মধ্যরাতে পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, সবকিছুর যাতায়াতের খরচা বাড়বে। এটা মানে মুদ্রাস্ফীতির উপরে একটা প্রভাব পড়বে। আমরা দেখছি গ্যাসের অভাবে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গুজরাটের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশ থেকে যে আমরা রপ্তানি করতাম ফল সবজি পশ্চিম এশিয়া, সব বন্ধ হয়ে গেছে। তো এর একটা আমাদের দেশের অর্থ ব্যবস্থার উপরে খুব একটা প্রভাব পড়বে। আমাদের দেশের ব্যবস্থার উপর প্রভাব পড়বে নিঃসন্দেহে। যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে প্রভাব আরো বেশি পড়বে। এবং আপনার মতন কয়েকজন সাংবাদিক বাদ দিলে, যেহেতু কেউ এই দিকে খুব মানে স্পষ্টত সরকারের দায়িত্ব নিয়ে কোনো উল্লেখই করছে না, শুধু ওই ইরানের জন্য হচ্ছে, ইসরায়েলের জন্য হচ্ছে, এইটুকু বলেই ক্ষান্ত হচ্ছে। আমাদের এখানে একটু চলতে থাকবে। গ্যাসের দাম এখন যেখানে পৌঁছেছে, আজ থেকে 15 বছর আগে তো সেটা ছিল না, সেটা নিয়ে কোনো সমালোচনাও হয় না। আর নির্বাচন পরে আবার বাড়তে পারে। আমাদের গাছ হয়ে গেছে। আমাদের জিনিসপত্রের দাম বাড়লে আমরা সরকার ছাড়া সারা দুনিয়ার সবাইকে তার জন্য দায়ী করি। মানে একটু বেশি ভারতবর্ষের সিনিক্যাল তুমি। হ্যাঁ, কি এই দেশে আর কোনো উপায় আছে? মানে আমাদের এনার্জি সংক্রান্ত যে নীতি, বাস্তবটা এতই মানে কি বলবো নিরাশাজনক। কি করে মানে সোজা কথায় বলেন, জানেন তো, ওই সরকারে থাকলে ক্ষমতা হারাবার ভয়টা থাকা দরকার। সেইটা যদি সরকার কাটিয়ে ওঠে তাহলে পাবলিকের অসুবিধা এবং সরকারের সুবিধা। আমি তো ভারতবর্ষে তাই দেখছি। কিংশুক, অনেক ধন্যবাদ। তোমার বহুমূল্য সময় আমাদের দিয়েছো, সরল ভাষায় বুঝিয়েছো আজকে ইরানে এবং পশ্চিম এশিয়ায় কি হচ্ছে। এই যুদ্ধটা কতদিন চলবে আমরা কেউই জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কি করবেন বা করবেন না সেটাও আমরা জানি না, তিনিও জানেন না। তাই বলছো, তোমার কথা আমি মেনে নিলাম। তবে একটা জিনিস পরিষ্কার, যে আমাদের দেশের অর্থ ব্যবস্থার উপরে একটা প্রভাব ভীষণ মানে ভারী ধাক্কা পড়ছে। কিন্তু ওই আর কি যেটা বলছি, আমাদের এত পড়ছে না। ওই মির্জা গালিবের একটা লাইন ছিল যে এত আঘাত পড়েছে যে এটা সহজ হয়ে গেছে। আচ্ছা, আমরা অপেক্ষা করব। অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন অধ্যাপক কিংশুক চ্যাটার্জির কথা। উনি বিশ্লেষণ করে দিলেন ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে ইরান, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই যুদ্ধটা সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে? এর প্রভাবটা পুরো বিশ্বের অর্থব্যবস্থা, আমাদের অর্থব্যবস্থা কি পড়বে, এই কয়েকটা বিষয় নিয়ে উনি বোঝানার আমাদের ইনস্ক্রিপ্ট মির
দর্শকদের বোঝাবার চেষ্টা করেছেন। আপনারা এই চ্যানেলটা দেখতে থাকুন, শেয়ার করুন, inscript.me সাবস্ক্রাইব করুন। প্রশ্ন করছি পরঞ্জয়। নমস্কার।